হ্যালো, আচ্ছা। নমস্কার, আমি উজ্জ্বল বিশ্বাস, বিশ্বাস একাডেমি বাংলা নেটসেট ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আজকে পড়াবো তত্ত্ববোধিনী পত্রিকা। আগের দিন পড়িয়েছিলাম সবুজপত্র পত্রিকা। তো এখান থেকে হচ্ছে দুই একটি প্রশ্ন দেয়, বেশি প্রশ্ন দেয় না, মোট প্রায় কটি তত্ত্ববোধিনী, সবুজপত্র, বঙ্গদর্শন আর কল্লোল পত্রিকা, পরিচয় পত্রিকা, 5টি পত্রিকা আছে। মোটামুটি 5টি পত্রিকা পড়লে মোটামুটি 3-4টে প্রশ্ন কখনো কখনো দেয়, কখনো দুটোও দেয়, 3টেও দেয়, এরকম বেশি প্রশ্ন দেয় না। তবে এইবার সবুজপত্র থেকে একটি কোশ্চেন এসেছিল। আর যাই হোক, পড়ার দরকার, আমাদের পড়ে প্রিপারেশনটা করে রাখার দরকার। ওই জন্য এগুলো আর একবার একটু চোখ বুলানো। তা যে কথাগুলো একদম ঠিক কাজের কথা, সেই কথাগুলো এখানে তুলে ধরা হয়েছে, অযথা অন্য কোনো এত বড় লেখা এক একটা পত্রিকা সম্পর্কে, সেগুলো টোটাল যদি তুলে ধরা হয় পড়াতে অনেক সময় লাগবে। ওই জন্যে ওর থেকে ওর প্রবন্ধ পত্রিকা থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে বাক্যগুলো, সেগুলো তুলে নিয়ে এই আজকের আয়োজন। তা দেখো, ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব অবশ্যই করতে ভুলো না। তবে সাবস্ক্রাইব করার কথা অবশ্যই বলবো, কারণ সাবস্ক্রাইব না করলে পরবর্তী আপডেট বা নোটিফিকেশানগুলো আপনারা পাবেন না। তাই একটু কষ্ট হলেও করে যাবেন সাবস্ক্রাইব। বেশ, আচ্ছা, আজকে তাহলে শুরু করি। দেখি এটা নিচ্ছে কি, এটা হয়ে গেল। 1 মিনিট, হ্যাঁ, 1 মিনিট, সব ঠিক হয়ে গেল। আশা করি ঠিক হয়ে যাবে। দেখি কি হচ্ছে ব্যাপারটা। হ্যাঁ, এই তো ঠিক হয়ে গেছে। তাহলে তত্ত্ববোধিনী পত্রিকা এটা কি, আমি পরপর বলতে যাচ্ছি, আর আগে থেকে বলার কিছু নেই, পরপর পয়েন্ট বাই পয়েন্ট আলোচনা করতে যাচ্ছি। দেখো, একটু পারলে একটু খাতা কলম নিয়ে বসো, তাতে তোমাদেরই উপকার হবে। 1839-এর 6ই অক্টোবর মহর্ষি দেবেন্দ্রনাথ ঠাকুর তত্ত্ববোধিনী সভাপতি, এখানে তত্ত্ববোধিনী সভাপতি না, তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা করেন, আর ইনি ছিলেন এখানকার সভাপতি। তার উদ্দেশ্য কী ছিল না, ব্রহ্মধর্ম প্রচার করা। আর এখান থেকেই যখন তত্ত্ববোধিনীর সভা প্রতিষ্ঠা হলো, এই তত্ত্ববোধিনী সভা থেকেই পরে তত্ত্ববোধিনী পত্রিকা তৈরি হওয়ার এখান থেকেই উদ্যোগটা প্রথম আসে। তাই এই তত্ত্ববোধিনী সভা প্রতিষ্ঠা হওয়া এটা কিন্তু একটা তত্ত্ববোধিনী পত্রিকার প্রতিষ্ঠা হওয়ার পিছনে একটা বড় ভূমিকা আছে। তারপরে কি বলছে দেখো, 4 বছর পর 1765 শতাব্দী বলছে না, এটা শকাব্দ হবে, হ্যাঁ, শকাব্দ পহেলা ভাদ্র, আর এই সালটা কত, ইংরাজি 1843 খ্রিস্টাব্দের 16ই আগস্ট এই সভার তথা ব্রহ্ম সমাজের মুখপত্র হিসাবে তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশিত হয়। বেশ, তাহলে প্রকাশকালটা কত, এটাতে সভা প্রতিষ্ঠা হচ্ছে 39-এ, আর সব পত্রিকা প্রকাশিত হচ্ছে কত থেকে, 1843 16ই আগস্ট। এই উদ্দেশ্য কী ছিল দেখো, এই পত্রিকার উদ্দেশ্য কী ছিল, যে কী বিষয়ে লেখালেখি হবে, সেটা উদ্দেশ্য ছিল হিন্দু ধর্মের পৌত্তলিকতার প্রথা। আর পৌত্তলিকতা প্রথা মানে যে মূর্তি পূজা করে সেইটার বিরুদ্ধে এরা সরব হয়ে উঠেছিল আর কি। অবতার তত্ত্ব, ভাবাবেগকে নিন্দা করা, ব্রহ্মধর্মের মূল আদর্শ তুলে ধরা ইত্যাদি। অবশ্য সেই সঙ্গে বিজ্ঞান, স্ত্রী শিক্ষা বিষয়ক বিভিন্ন রচনায় পত্রিকাটির মূল উদ্দেশ্য। পরে কিন্তু শুধু এই না, পত্রিকায় তুলে ধরা এই উদ্দেশ্য নয়, পরে স্ত্রী শিক্ষার জন্য বা এরা নিজেরা কিন্তু বিদ্যালয়ে তৈরি করেছিল এদের নিজেদের সহায়তায়। দেখো, আর তখনকার সময় কী ছিল, সমবাদ রসরাজ 1839, আর সংবাদ সুরঞ্জন কী ছিল 1840। এটা একটা পত্রিকা, হ্যাঁ, এটা একটা পত্রিকা, এই দুটি পত্রিকা তখন কী ছিল, চালু ছিল। বলছে 1842-এ কী ছিল দেখো, জুন মাসে অক্ষয় কুমার দত্ত টাকির প্রসন্ন কুমার ঘোষের উদ্যোগে বিদ্যা দর্শন নামে, এটা একটা পত্রিকার নাম, হ্যাঁ,
বিদ্যা দর্শন নামে একটি মাসিক পত্রিকা, কি পত্রিকা? মাসিক পত্রিকা প্রকাশিত হয়। পত্রিকাটি, এগুলো কি মন্তব্য টাইপের প্রশ্ন দেয় তো, দিয়ে এর মধ্যে দেখা যাচ্ছে মাসিক পত্রিকা না দিয়ে বললো যে দৈনিক পত্রিকা। বিদ্যা দর্শন ছিল দৈনিক পত্রিকা, তুমি ঠিক করে দিয়ে চলে এলে। এগুলো এই জন্য খেয়াল রাখতে হবে। পত্রিকাটি ছিল উন্নত মানের, তবুও 6 সংখ্যা বেরোনোর পর, কত সংখ্যা? 6 সংখ্যা, মানে 6 বার বেরোনোর পর সেটা কিন্তু বন্ধ হয়ে যায়। কোনটা? বিদ্যা দর্শন। আচ্ছা, প্রথম সম্পাদক কে ছিলেন? ওই তত্ত্ববোধিনীর প্রথম সম্পাদক কে হন? প্রথম সম্পাদক হন অক্ষয় কুমার দত্ত। এটা কি করে হয় আমি বলছি। 1843 থেকে 1855, কত হচ্ছে 7 5 12 বছর ছিলেন। 12 বছর সম্পাদকের আসনে ছিলেন। তার প্রথম পারিশ্রমিক ছিল কত? 39 টাকা। এটা ইউজিসি নেটের প্রশ্ন। হ্যাঁ, 39 টাকা। কত টাকা? 39 টাকা প্রথম পারিশ্রমিক। পরে দক্ষ পরিচালনার জন্য 45 টাকা, সেটা বেড়ে গিয়ে কত হয়? 60 টাকা। তাহলে প্রথমে 39, পরে 45, এটা ইউজিসি নেটের প্রশ্ন কিন্তু, পরে লাস্ট একদম 60 টাকা। তাই এখানে কি হয়েছিল দেখো, এরা কেমন করে সম্পাদক নির্বাচিত হলো? এদেরকে একটা বিষয়, টপিক দেওয়া হয়েছিল, তার উপরে প্রবন্ধ লিখতে বলা হয়েছিল। টপিকটা কি? এখানে নিচেই আছে, দেখাবো। আচ্ছা, তা সেই টপিক অনুযায়ী কি করতে বলা হয়েছিল? প্রবন্ধ লিখতে বলা হয়েছিল। যার প্রবন্ধ সবচেয়ে ভালো হবে, রুচিসম্মত হবে, যার প্রবন্ধ সবচেয়ে ভালো গুণমানের দিক থেকে, তিনিই হবেন সম্পাদক। তাই অক্ষয় কুমার দত্ত এখানে সম্পাদক হয়েছিলেন, মানে এনার প্রবন্ধ সিলেক্ট হয়েছিল। খুব সুন্দর লিখেছিলেন। বলছে, বিচিত্র শক্তির মহিমা জ্ঞাপনার্থে সৃষ্ট বস্তুর বর্ণনা এবং অনন্ত বিশ্বের আশ্চর্য কৌশল প্রকাশিত হইবে। মানে এই পত্রিকায় কুকর্ম হইতে নিবৃত্তি থাকিবার চেষ্টা এবং মন পরিশুদ্ধ হয় এমতো সকল উপদেশ এখানে দেওয়া হবে আর কি, এই পত্রিকায়। এছাড়াও মিশনারিদের ক্রমাগত হিন্দু ধর্মের বিরুদ্ধে অপপ্রচার রুখতে জনমত গঠন করা, খ্রিস্ট ধর্ম গ্রহণ করা ও মানুষকে পরাজিত করার অপচেষ্টাকে প্রতিহত করার উদ্দেশ্য। মানে অ্যাকচুয়ালি খ্রিস্ট ধর্ম, মানে খ্রিস্টানদের ধর্ম, সেই ধর্মের বিরুদ্ধে একটা নতুন মতামত বা মতাদর্শ এখানে প্রথম তুলে ধরা হয়েছিল। বলছে, মিশনারি স্কুলে ছেলেদের পড়াশোনা বন্ধ করতে গিয়ে বিনা বেতনে পড়ানোর জন্য একটি দেশি বিদ্যালয়, তাহলে এটা একটা কিন্তু ভালো কাজ, দেশি বিদ্যালয় স্থাপন করা হবে। 40,000 টাকা অনুদান সংগৃহীত হয়েছিল। তার মানে ভালো, যথেষ্ট রকমের সাপোর্টার ছিল এদের আর কি। মহর্ষি জানিয়েছেন, এই অবৈতনিক বিদ্যালয়ের প্রথম শিক্ষক ছিলেন শ্রীযুক্ত ভূদেব মুখোপাধ্যায়। এটা নেটের প্রশ্ন। এটা কে ছিলেন? শ্রীযুক্ত ভূদেব মুখোপাধ্যায় প্রথম এই অবৈতনিক বিদ্যালয়ের শিক্ষক। সেই অবধি খ্রিস্টান হইবার স্রোত মন্দীভূত হইল, একেবারে মিশনারি দিগকের মস্তকে কি হলো? কুঠারাঘাত হইল। মানে এটা একটা ভালো পদক্ষেপ কিন্তু খ্রিস্টান ধর্মের বিরুদ্ধে। তা এখানে আগে ইউজিসি নেটে প্রশ্ন দিয়েছে কেমন করে দেখো, এই যে কতগুলো সম্পাদকের নাম দেওয়া আছে, অনেকগুলো। তা প্রথমে কে? এখানে পরপর সাজাতে দিয়েছিল, পরপর যে তত্ত্ববোধিনী পত্রিকার সম্পাদকগুলির নাম পরপর দেওয়া হলো, সাজিয়ে লিখুন। তা অক্ষয় কুমার দত্তর পরে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, ইনি কত বছর? 12 বছর, 55 পর্যন্ত করে না, 55 সাল পর্যন্ত। তারপরে আসছে কে? ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর 56, সত্যেন্দ্রনাথ শুরু 59 থেকে 60, তারকনাথ দত্ত 61, আনন্দচন্দ্র বেদান্ত বাগীশ 62, প্রতাপ মজুমদার 63, অযোধ্যানাথ পাকরাশি। তাহলে একে পরপর মনে রাখতে হবে। অক্ষয় কুমার দত্ত, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, সত্যেন্দ্রনাথ ঠাকুর, তারকনাথ দত্ত, আনন্দচন্দ্র বেদান্ত বাগীশ, প্রতাপচন্দ্র মজুমদার, অযোধ্যানাথ পাকরাশি। আচ্ছা, নেক্সট আসে কি? এরাও ছিল বলা ঠিক না, কারণ গণ্যমান্য লোক। হেমচন্দ্র বিদ্যারত্ন, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, অযোধ্যানাথ, এটা নাথ হবে, হ্যাঁ, অযোধ্যানাথ পাকরাশি, তাহলে এই ব্যক্তি আসছে 2 বার, আনন্দচন্দ্র বন্দ্যোপাধ্যায় আর অযোধ্যানাথ পাকরাশি। ইনি দ্বিজেন্দ্রনাথ আবার আসছেন, দ্বিজেন্দ্রনাথ ঠাকুর, চিন্তামণি চট্টোপাধ্যায় 1909 থেকে 10, 1 বছর। রবীন্দ্রনাথও ছিলেন, দেখো 11 থেকে 14, কত? 3 বছর। আর সত্যেন্দ্রনাথ ঠাকুর থেকে ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর, বনোয়ারিলাল চৌধুরী আর কি ক্ষেমেন্দ্রনাথ ঠাকুর 1926 থেকে 29, তার মানে এনে 3 বছর। ক্ষিতীন্দ্রনাথ ঠাকুর ও বনোয়ারিলাল 1930 থেকে সম্পাদনার কাজ শুরু করেন। পত্রিকার সম্পাদক নির্বাচনের জন্য রীতিমতোই দেখো পরীক্ষা নেওয়া হয়। কি এটা? ইউরোপ না, ইউরোপ হবে, হ্যাঁ। ইউরোপ প্রার্থীদের বেদান্ত ধর্মান্ধ অনুযায়ী
সন্ন্যাস ধর্মের এবং সন্ন্যাসীদের প্রশংসা বাদ দিয়ে একটি প্রবন্ধ রচনা লেখার আহ্বান করা হয়। সেখানে অক্ষয় কুমার দত্ত ও ভবানী চরণ সেন প্রমুখ ব্যক্তির রচনা পাঠন, তাদের মধ্যে মানে এরা হচ্ছে কি করেন, প্রবন্ধ পাঠান। তাদের মধ্যে অক্ষয় কুমারের প্রবন্ধটা সবচেয়ে উৎকৃষ্ট বলে বিবেচিত হয় এবং সম্পাদক পদে তিনি মনোনীত হন। তাহলে এইটা হচ্ছে প্রসেস। এইবার হচ্ছে কি, অক্ষয় কুমার দত্ত কি হন, পরে যখন সম্পাদক হন তিনি কতগুলো কথা হচ্ছে চেঞ্জ করেছেন। তোমার দিগের, আমাদিগকে বা আমাদিগের, করিবেক, যাইবেক ইত্যাদি এই সমস্ত শব্দ যে আগে সাধু ভাষায় ব্যবহার করা হতো, এই শব্দগুলোকে কি করলেন, তিনি ছেটে বাদ দিয়ে দিলেন, পরিবর্তন করে দিলেন, ছোট ছোট করে দিলেন, যে এত বড় কথাগুলো এগুলো লেখা যাবে না। নিরামিষ ভোজন সম্পর্কে একটা তত্ত্ববোধিনী পত্রিকায় হচ্ছে কি হতো, বিজ্ঞাপন দেওয়া হতো। তা সেই মানে এর গুরুত্ব কি সেই সম্পর্কে আলোচনা করা হতো। তা এই নিয়ে কি হয়েছিল, একদল হচ্ছে একদল যুবক ছোকরারা ওই কি আমিষ ত্যাগ করে নিরামিষ খেতে শুরু করে। তারপরে এই পত্রিকার নামই হলো কি নিরামিষভোজী পত্রিকা। আর মদ্যপানের বিরুদ্ধে কি হতো, প্রবন্ধ লেখা হতো। এতে মদ্যপানের কুফল সম্পর্কে এই পত্রিকায় মাঝে মধ্যে ছাপা হতো। তা এবার দেখো, বলছে নিরামিষ ভোজন করার সমালোচনা করে সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক ঈশ্বর গুপ্ত, ইনি কিন্তু একদম বড় মাপের লোক, সংবাদ প্রভাকর পত্রিকার সম্পাদক। তিনি একটি দীর্ঘ ব্যঙ্গ রচনা লিখেছিলেন। বেশ, এটা কিন্তু মনে রাখতে হবে, কে কি ব্যঙ্গ করেছে বা কে কি বিরোধী গোষ্ঠীর লোক, এগুলো মনে রাখা দরকার। সবসময় বিরোধীকে হালকাভাবে নিলে হবে না, বিরোধী গোষ্ঠীর লোকজনগুলোকে কিন্তু একটু মর্যাদা দেওয়া উচিত। তো ব্যাপারটা হচ্ছে এই, পত্রিকার নির্বাচক মণ্ডলী ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, রাজনারায়ণ বসু, রামমোহন রায়ের পুত্র রাধাপ্রসাদ রায়, দেবেন্দ্রনাথ ঠাকুর, আনন্দকৃষ্ণ বসু। তাহলে পত্রিকার নির্বাচক মণ্ডলী কারা, এদের নাম কিন্তু এদের মধ্যে থেকে দিয়ে মানে চারজনের নাম দিয়ে দিল, একজনের নাম দেখাচ্ছে অন্য তার অবদান অন্য জায়গায়, তাকে এর মধ্যে ঢুকিয়ে দিল, বললো যে এর মধ্যে কে ছিলেন না। এ ধরনের প্রশ্ন হয়। অতএব আমাদের সব ধরনের প্রশ্ন সম্পর্কে অবগত থাকা উচিত। আর কোন ধরনের প্রশ্ন দিয়ে দেবে সেটা তো বলা খুব টাফ ব্যাপার। বিদ্যাসাগর মহাভারতের উপক্রমণিকা পত্রিকায় প্রকাশ করেন। মহাভারতের এটা তারই লেখা। অক্ষয় কুমারের সম্পাদনাকালে তত্ত্ববোধিনী গ্রাহক ছিল কত, 700। এটা ইউজিসি নেটের প্রশ্ন। বিদ্যাসাগরের দেওয়া স্কুল সমূহের সহকারী পরিদর্শকের পদ তিনি প্রত্যাখ্যান করেন, যার বেতন ছিল কত, 150 টাকা। অথচ তিনি তখন 60 টাকা মাইনে চাকরি করছেন। ব্যাপারটা বোঝো। 1854 সালে কলকাতার নর্মাল স্কুলে কি হয়েছে দেখো, নর্মাল স্কুল স্থাপিত হলে শিক্ষা বিভাগের নির্দেশক ইয়াং সাহেবের আবেদনে সাড়া দিয়ে তিনি স্কুলের প্রধান শিক্ষকের পদ গ্রহণ করেন। ওই অক্ষয় কুমার আর কি। বৌদ্ধ ধর্ম প্রচারের ক্ষেত্রে তত্ত্ববোধিনী পত্রিকা উল্লেখযোগ্য ভূমিকা গ্রহণ করেছেন। এই পত্রিকায় প্রকাশিত প্রবন্ধে পড়ে ব্রজসুন্দর মিত্র ব্রহ্মধর্মের প্রতি আকৃষ্ট হন এবং ঢাকায় ব্রহ্মধর্ম প্রচারে অগ্রণী ভূমিকা নেয়। এটা কিন্তু ভালো স্টেটমেন্ট। এ সম্পর্কে নানান জায়গায় পরীক্ষায় প্রশ্ন দেখা যায় যে তত্ত্ববোধিনী পত্রিকা পড়ে কে হচ্ছে ব্রহ্মধর্মের প্রতি আকৃষ্ট হন। উত্তর হচ্ছে ব্রজসুন্দর মিত্র। কোথায় বাড়ি দেওয়া নেই, কিন্তু ব্রহ্মধর্ম প্রচারের জন্য তিনি ঢাকায়, তার আসামত আমার মনে হয় তার বাড়ি ঢাকায় ছিল, সেখান থেকে পত্রিকা পাঠ করে হচ্ছে আকৃষ্ট হন এবং সেখানে ব্রহ্মধর্ম প্রচার করা শুরু করেন। এরকম কিছু একটা হবে। আচ্ছা, যাই হোক, পড়েছিলাম কোথাও মনে হচ্ছে এরকম, তাই এই মুহূর্তে তেমন মনে নেই, তবে এইটুকু দেখে রাখো। ফুল স্ক্রিপ্ট কাগজের আকারে প্রকাশিত তত্ত্ববোধিনী পত্রিকার পৃষ্ঠা সংখ্যা ছিল তখন কত, 8। তা থেকে করা হলো কত, 12। মানে আগে ছিল 8, পরে হলো চেঞ্জ হয়ে 12। তত্ত্ববোধিনী সভার সভ্যদের জন্য মূল্য ছিল বার্ষিক, মানে এক বছরে ক টাকা নেওয়া হতো, 3 টাকা। বছরের অ্যানুয়ালি 3 টাকা। প্রত্যেকটি পত্রিকার প্রথম সংখ্যায় প্রকাশিত হয়েছিল কি দেখো, তত্ত্ববোধিনী পত্রিকা প্রকাশের ভূমিকা রামচন্দ্র বিদ্যাবাগীশ ভট্টাচার্য কর্তৃক ব্রহ্ম সমাজের ব্যাখ্যা, বংশবাটি গ্রামে তত্ত্ববোধিনী পাঠশালার স্থাপন বিষয়ে প্রথম বক্তৃতা, বেদান্ত শাস্ত্রের উপদেশ গ্রহণ ও গৃহস্থ ব্যক্তির অত্যাবশ্যক এই মর্মে একটি উপদেশ বাণী। একটু তাড়াতাড়ি পড়াচ্ছি, একটু তাড়াতাড়ি বলে যাচ্ছি, কিছু করার নেই।
এ আর কী পড়াবো, এখানে তেমন তো নেই। দেখো, মহাত্মা শ্রীযুক্ত রাজা রামমোহন রায় কর্তৃক রাজস্বনেহ সাহিত্য পরিষদ ভাষ্য বিবরণের ভূমিকার চূর্ণক। এই জায়গাটা একটুখানি দেখতে পারো, কি বানান উল্টোপাল্টা থাকতে পারে। পরিশেষে একটি বিজ্ঞপ্তি শ্রীযুক্ত তারকনাথ বসু শ্রীযুক্ত অভয়াচরণ বন্দ্যোপাধ্যায় মহাশয়ের দ্বাদশ মাসের দাতব্য, মানে 12 মাস এই ব্যক্তিগুলো হচ্ছে কি করে না, টাকা পয়সা মেটায় না, তাই অনুযায়ী তার সভার সভ্য শ্রেণী হইতে রহিতে হইল। শকাব্দের পরিবর্তে কী ব্যবহার করা হয়েছে, বঙ্গাব্দ। এটা কিন্তু আলাদা একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য। কিন্তু সূচিপত্র সংযোজিত হয়েছে, এটা ভালো কথা। পুস্তক সমালোচনায় একটি বিভাগ যুক্ত করা হয়েছে, পুস্তক সমালোচনার। 1931 খ্রিস্টাব্দ পর্যন্ত পত্রিকাটি চলেছিল। ক্ষিতীন্দ্রনাথের মৃত্যুর পর পত্রিকাটি বন্ধ হয়। ক্ষিতীন্দ্রনাথের মৃত্যুর পর পত্রিকার প্রকাশ বন্ধ হয়। এটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ বাক্য। দীর্ঘ 90 বছর চলে, এটাও খুব গুরুত্বপূর্ণ বাক্য। 90 বছর তত্ত্ববোধিনী কত বছর চলে, 90 বছর। চলার একটি কারণ, পত্রিকাটি ব্রহ্ম সমাজের সঙ্গে যুক্ত ছিল বলে বহু গণ্যমান্য ব্যক্তির সামরিক সমর্থন ছিল এটির পিছনে, এবং অর্থের সেই রকম অভাব ঘটেনি। তাহলে ওই যে তখনকার দিনে যে গণ্যমান্য কিছু ব্যক্তি ছিল, তারা কিন্তু ব্রহ্ম ধর্মের প্রতি একটা ভালো রীতিমতো আকৃষ্ট হয়েছিল আর কি। তাদের আচ্ছা, কোনো একটা জিনিসই তুমি চালু হতে গেলে কী হয়, সমাজের একটা বৃহৎ শ্রেণীর মানুষের সমর্থন অবশ্যই থাকা দরকার, তাহলে সেই জিনিসটা অবশ্যই দীর্ঘদিন টেকে। তো তখনকার দিনে এরকম ছিল। আর দেবেন্দ্রনাথ ঠাকুর তো সেই সময় এত জমিদার ব্যক্তি, তার তো গণ্যমান্য অনেক প্রচুর লোকের মধ্যে ওঠা বসা, তাহলে অর্থের তো কোনো অভাব নেই। তা যাই হোক, সেরকম অর্থের অভাব ছিলও না বটে, আবার লোকের অর্থ অনেক সাহায্য করতো, এই জন্য দীর্ঘদিন হচ্ছে টিকে ছিল। তাহলে লাস্টের পয়েন্টগুলো কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। আচ্ছা, আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট, সাবস্ক্রাইব অবশ্যই করবেন। সাবস্ক্রাইব করতে ভুলবেন না। সাবস্ক্রাইব না করলে কিন্তু পরবর্তী আপডেটগুলো মিস করবেন, আর ঘন্টাটা অবশ্যই বাজিয়ে যাবেন। যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। আসি।